আমাদের আজকের লেকচার ওরাল আলসার। আউটডোরে আমরা খুব কমন যে আলসারটা পাই ওরাল আলসার, এটা আজকে আলোচনা করব। অ্যাট ফার্স্ট, হোয়াট আর দ্য কজেস অফ ওরাল আলসার? এটা খুব ইম্পর্টেন্ট। কী কী কারণে ওরাল আলসার হয়? নাম্বার ওয়ান ইজ এপথাস আলসার, ওরাল ক্যান্ডিডিয়াসিস, oral lichen planus, herpetic ulcer, malabsorption syndrome associated ulcer, drug eruption, and some types of malignancy such as squamous cell carcinoma, etc. And some of bullous disease may presented with ওরাল আলসার। তাহলে কি বললাম? নাম্বার ওয়ান ইজ অ্যাপথাস আলসার, ওরাল ক্যান্ডিডিয়াসিস, ওরাল লাইকেন প্লানাস, হারপিটিক আলসার, malabsorption syndrome associated ulcer, some form of malignancy such as squamous cell carcinoma, and drug reaction, that is Stephen-Johnson syndrome or erythema multiforme by fixed drug eruption, and some form of bullous disease may also presented with oral ulcer. Sometimes inflammatory bowel disease and neutropenic sepsis patient may have oral ulcer. The similar term is leukoplakia and erythroplakia. Oral ulcer এর মতোই প্রেজেন্টেশন নিয়ে আসে, লিউকোপ্লাকিয়া অ্যান্ড ইরাইথ্রোপ্লাকিয়া। আমরা এই তিনটা টার্মের পার্থক্যটা অ্যাসেস করার চেষ্টা করি। লিউকোপ্লাকিয়া কি? লিউকোপ্লাকিয়া হলো হোয়াইটিশ থিকেনিং অফ দ্য এপিথেলিয়াম অফ মিউকাস মেমব্রেন, whitish thickening of mucous membrane presented as superficial patches of variable size and shape on the lateral aspect of the tongue. Lateral aspect of the tongue may be in the lips, jaw, cheeks, etc. Other side হইতে পারে। Usually above the age of 40 years above patient affected. It is one of the marker of AIDS, characteristics of AIDS. It may progress to squamous cell carcinoma. So this is leukoplakia. In short, it is the thickening of the mucous membrane, usually on the lateral aspect of the tongue. এটা হয়, এটা ক্যারেক্টারিস্টিক্স অফ এইডস, এবং 40-এর উপরে পেশেন্টদেরই বেশি হয়। এটা যেহেতু স্কোমাস সেল কার্সিনোমাতে কনভার্ট হইতে পারে, এর জন্য এটাকে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হিসেবে ধরা হয়। ইরেথ্রোপ্লাকিয়া কি? ইরেথ্রোপ্লাকিয়াটা জাস্ট ইরেথেমেটাস লিউকোপ্লাকিয়া, একই রকম দেখা, একই রকম মনে হয়। এটা কালারটা একটু ইরেথেমেটাস। তো মোস্টলি আমরা প্রবলেম ফেস করি এটা যে হাউ উই ডিফারেন্সিয়েট মোস্ট টু কমন ওরাল আলসার, দ্যাট ইজ হারপিটিক আলসার অ্যান্ড অ্যাপথাস আলসার। এই দুইটা আলসারকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, এটা আমাদের জন্য বড় প্রবলেম। বিকজ হারপিটিক আলসার অ্যান্ড ওরাল আলসার এই দুইটাই ফ্রিকুয়েন্টলি হইতে পারে, রিকারেন্ট হয়। রিকারেন্ট ওরাল আলসারের ইম্পর্টেন্ট দুইটা কজ হলো
হারপিটিক আলসার অ্যান্ড অ্যাপথাস আলসার। তো আমরা কি করে এই দুইটা আলসারকে ডিফারেন্সিয়েট করতে পারি, যেহেতু ট্রিটমেন্ট আলাদা। তার আগে আমরা একটু আলোচনা করি যে কি কারণে বারে বারে একটা মানুষের ওরাল আলসার হইতে পারে। রিকারেন্ট ওরাল আলসার হওয়ার কজ কি হইতে পারে? প্রথমে তো বললাম যে ওরাল আলসারের কারণগুলো কি হইতে পারে, যে কোনো ওরাল আলসার কারণ। আর এখন বলতেছি যে বারে বারে ওরাল আলসার হচ্ছে, একই পেশেন্টের একই রকম আলসারই হচ্ছে, এটার কারণ কি হচ্ছে? নাম্বার ওয়ান ইজ 10 to 20% পেশেন্টের এটা সেকেন্ড টু থার্ড ডিকেড অফ লাইফ হইতে পারে উইদাউট এনি কজ, দ্যাট ইজ ইডিওপ্যাথিক। তাহলে 10 to 20% পেশেন্টদের এটা কোনো কারণ ছাড়াই হইতে পারে, সেকেন্ড টু থার্ড ডিকেড অফ লাইফে হইতে পারে। 2 নাম্বার হলো ট্রমার কারণে হইতে পারে, যেমন সেলফ বাইটিং, দাঁত দিয়ে মিউকাস মেমব্রেনকে সে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে অনেকের, অথবা তার শক্ত টুথব্রাশ ব্যবহার করার কারণে হইতে পারে, কোনো ডেন্টাল প্রসিডিওর করার কারণেও হইতে পারে, ট্রমার কারণে ওরাল আলসার হইতে পারে। স্পাইসি ফুড আর সাইট্রাস ফুড বেশি পরিমাণে খাওয়ার কারণেও হইতে পারে, ফ্রেশ পাইনঅ্যাপেল খাবার কারণেও হইতে পারে, ওয়ালনাটস অ্যালার্জি থাকতে পারে, ওয়ালনাট অ্যালার্জি থাকতে পারে, তার ইমোশনাল স্ট্রেস বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হইতে পারে। ইউজুয়ালি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হলে মেনস্ট্রুয়াল সাইকেলের আগে বা পরে এটা হইতে পারে, বা মিনারকিতে হইতে পারে। হ্যাঁ, আর কিছু কিছু ওরাল আলসার ফ্রিকোয়েন্টলি হয়, রিকারেন্ট হয়, এটা ফ্যামিলিয়াল হইতে পারে। ফ্যামিলি টু ফ্যামিলি এটা এদের রিপিটেড ওরাল আলসার হওয়ার হিস্ট্রি থাকে। আর কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি হইতে পারে, স্পেশালি ভিটামিন B12, ফলিক অ্যাসিড, আয়রন। এই ভিটামিন অ্যান্ড মিনারেল সাপ্লিমেন্টসের কারণে, সাপ্লিমেন্টের অভাবের কারণে বারে বারে ওরাল আলসার হইতে পারে। ওরাল আলসার যে কারণেই হোক, আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব কি যে ওরাল আলসারটা কি হারপিটিক আলসার অর অ্যাপথাস আলসার। তো আমরা এটা খুব সহজভাবে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। যদি এটা হারপিটিক আলসার হয় তাহলে এটা ক্যারাটিনাইজ মিউকোজা অফ দ্য ওরাল ক্যাভিটি, ক্যারাটিনাইজ যে মিউকোজা আছে ওরাল ক্যাভিটির ভিতরে, সেখানে হবে। দিস ইজ দ্য রুল। এটা মনে রাখতে হবে, এটা যে ক্যারাটিনাইজ মিউকোজা ওরাল ক্যাভিটির কোন এরিয়াগুলা ক্যারাটিনাইজ মিউকোজা আমাদের রয়েছে। ক্যারাটিনাইজ মিউকোজা বলতেছি আমরা এটা যে দ্য মিউকোজা দ্যাট ইজ অ্যাটাচ উইথ বোনসের সাথে অ্যাটাচ যে মিউকোজা, এটাকেই ক্যারাটিনাইজ মিউকোজা বলা হয়। এটার সুবিধা হলো যে ওরাল ক্যাভিটির ভিতরে যে খাবার, হার্ড ফুড, এদের ফ্রিকশনের কারণে যেন মিউকোজা কোনো ইনজুরি না হয়, এই জন্য ক্যারাটিনাইজ মিউকোজা বোনের সাথে অ্যাটাচ মিউকোজাগুলাই ক্যারাটিনাইজ মিউকোজা। যেমন টাং, তোমরা জানো টাঙে কিন্তু পিছনের দিকে বনি অ্যাটাচমেন্ট আছে, এবং এটা হলো প্যালেট। হ্যাঁ, স্পেশালি হার্ড প্যালেটে বনি অ্যাটাচমেন্ট, জিঞ্জিবা এবং গাম, এই এরিয়াতে যখন আমাদের এই এরিয়াতে বনি অ্যাটাচমেন্ট মিউকোজা দ্যাট ইজ ক্যারাটিনাইজ মিউকোজা, এখানে যখন আলসার হয়, এই আলসারগুলো হলো আমাদের হারপিটিক আলসার। আবার বলতেছি, বোনের অ্যাটাচমেন্ট যে মিউকোজা দ্যাট ইজ ক্যারাটিনাইজ মিউকোজা, এখানে যখন আলসার হয়, এই আলসারগুলা হলো হারপিটিক আলসার।
ইউজুয়ালি হারপিটিক আলসার সলিটারি হয়, একটা আলসার হয় এবং এটা সাইজে তুলনামূলকভাবে বড় অ্যাপথাস আলসারের চাইতে, এবং এটার একটা ক্লিন কাট আলসারের সমস্ত বৈশিষ্ট্য এখানে থাকে। যেমন আলসারে একটা বেজ আছে, একটা ফ্লোর কাভার্ড উইথ নেক্রোস টিস্যু, এবং এটা তার গ্রুভ আছে, তার সারাউন্ডিং মার্জিনে ক্লিন কাট বর্ডার বোঝা যাচ্ছে। তো আলসারের ক্যারেক্টারিস্টিক্স পুরোপুরি মাত্রায় এখানে থাকে, সেটা হলো হারপিটিক আলসার। পেশেন্ট হিস্ট্রি দেয় যে তার ইমিউনো সাপ্রেশন আছে, অথবা পেশেন্ট ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, অথবা তার ইমিউনো কম্প্রোমাইজ হওয়ার কারণে আলসারগুলো হয়। পেশেন্ট ডায়াবেটিক হইতে পারে, রেনাল ফেলোরের রোগী হইতে পারে। এই সমস্ত রোগীদের বারে বারে এই সমস্ত এরিয়াতে আলসার হয়। এটা হলো হারপিটিক আলসার। আরেকটা আলসার হয়, সেটাও পেনফুল, জাস্ট লাইক হারপিটিক আলসার, এটাও পেনফুল হয়। এটা অ্যাপথাস আলসার। এটাকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব? অ্যাপথাস আলসার হয় নন ক্যারাটিনাইজ যে মিউকোজা অফ দ্য ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির ভিতরে যে ফ্রি মিউকোজা, দ্যাট ইজ নন ক্যারাটিনাইজ, যেখানে ক্যারাটিন থাকে না, যেমন সফট প্যালেট, বাক্কাল মিউকোজা, আন্ডার সারফেস অফ দ্য টাং, সেখানে যে মিউকোজা আছে যেটাকে আমরা বলি নন ক্যারাটিনাইজ মিউকোজা, অথবা যে মিউকোজার ওরাল বনি কোনো অ্যাটাচমেন্ট নাই, সেখানে যখন আলসার হয়, সেই আলসারটা হলো ইউজুয়ালি সেটা হলো অ্যাপথাস আলসার। তাহলে অ্যাপথাস আলসার থেকে আমরা হারপিটিক আলসারকে ডিফারেন্সিয়েট করি অ্যাকর্ডিং টু সাইট। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো অ্যাপথাস আলসার ইউজুয়ালি মাল্টিপল হয়, একের অধিক। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আলসারের সমস্ত বৈশিষ্ট্য এখানে থাকে না, জাস্ট উপরের লেয়ারটা উঠে যায়, জাস্ট এ ইরোশন। অ্যাপথাস আলসার ইজ এ ইরোশন, জাস্ট উপরের লেয়ারটা সরে যায়, ইরোডেড হয়। এখানে ক্লিন কাট আলসারের সমস্ত বৈশিষ্ট্য থাকে না, জাস্ট ইরোশন হয়। এটা হলো অ্যাপথাস আলসার। ইউজুয়ালি এটা মাল্টিপল হয়, একের অধিক হইতে পারে, একটাও হইতে পারে, কিন্তু একের অধিক হয়। এবং এটা হয় ফ্রি মিউকোজাতে, যেটা বললাম নন ক্যারাটিনাইজ ফ্রি মিউকোজা, যার বনি অ্যাটাচমেন্ট নাই। এবং এটা সাধারণত কোনো ইমিউনো সাপ্রেশনের সাথে সম্পর্কযুক্ত নয়। এবং তাহলে যদি আমরা বলি যে এটা ওরাল ক্যাভিটির ভিতরে বাক্কাল মিউকোজাতে একটা পেইনফুল আলসার হয়েছে, পেইনফুল আলসার, তাহলে আমাদের ডায়াগনোসিস কী হবে? এটা ইউজুয়ালি এটা আমরা বলে দিতে পারি এটা হলো অ্যাপথাস আলসার। মোস্ট প্রবাবলি ইট ইজ অ্যাপথাস আলসার। বারে বারেই হইতেছে, এই আলসার বারে বারেই হচ্ছে। হ্যাঁ, এটা অ্যাপথাস আলসারও বারে বারে হইতে পারে। এটা যেহেতু ইডিওপ্যাথিক বা ফ্যামিলিয়াল কারণে হইতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল গ্যাপের কারণে হইতে পারে, স্ট্রেস থেকে হইতে পারে। আরেকটা আলসার আমরা ফ্রিকোয়েন্টলি পাই, সেটা হলো মিউকোকিউটিনাস জাংশনে আলসার বা ইরোশন হয়, সাচ এস অ্যাঙ্গুলার, বোথ অ্যাঙ্গেল অফ দ্য মাউথে হয়, বা লিপ অ্যাডজাসেন্ট টু স্কিন মিউকোকিউটিনাস জাংশন দ্য লিপের, অথবা ভ্যাজাইনাল যে মিউকোকিউটিনাস জাংশনে আছে হইতে পারে। তো এই আলসারগুলো ইউজুয়ালি ড্রাগ ইরাপশনের পরে হয়, ড্রাগ রিয়াকশনের কারণেই হয়। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এটা ইউজুয়ালি মিউকোকিউটিনাস জাংশনকে ইনভলভমেন্ট করে, যেমন স্টিফেন জনসন সিন্ড্রোম or 10 toxic epidermal necrolysis, or that is erythema multiforme, এইগুলার or fixed drug eruption,
এই ধরনের ড্রাগ রিঅ্যাকশনগুলো সাধারণত যখন ওরাল আলসার হিসেবে আসে, এটা স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক্স হইল ওরাল আলসার তো থাকবেই, তার সাথে এটা মিউকোকিউটিনিয়াস জাংশনকে ইনভলভমেন্ট করবে। তখন আমরা এটা সাসপেক্ট করি যে এটা মেবি এ ড্রাগ রিঅ্যাকশন হইতে পারে। আর তার সাথে সিস্টেমিক সিমটমস তো থাকবে ড্রাগ রিঅ্যাকশন হলে। আর স্পেশালি ইরেথিমা মাল্টিফর্মিতে আমরা এটা স্পেসিফিক হাতে এবং পায়ে বডিতে আমরা স্কিনে কী পাবো, টার্গেট লেশন পাবো। তোমরা জানো টার্গেট লেশন হইল এটা বুলস আই ও টার্গেট লেশন হইল 3টা জোনে একটা প্যাচ থাকবে, প্যাচ, যে প্যাচ আর প্ল্যাক দ্যাট ইজ সেন্ট্রাল ডাক্সি একটা পারপুরা থাকবে, তার চতুর্দিকে একটা ম্যাকুলার একটা রিং থাকবে, তার চতুর্দিকে থাকবে ম্যাকুলার ইরাইথিমা। এরকম 3টা জোনে স্কিনে একটা প্ল্যাক অ্যাপিয়ার করে, এটাকে আমরা বলি বুলস আই অর টার্গেট লেশন। টার্গেট লেশনগুলো সাধারণত এটা ড্রাগ রিঅ্যাকশনের কারণেই হয়, স্পেশালি ইরেথিমা মাল্টিফর্মিতে হয়। এবং এটা কখনো কখনো হারপিস সিমপ্লেক্স ভাইরাস অ্যাসোসিয়েটেড ইরেথিমা মাল্টিফর্মি ড্রাগ রিঅ্যাকশন হয়। তো এছাড়া যখন স্টিফেন জনসন সিনড্রোম অর 10 এই জাতীয় ড্রাগ রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে ওরাল আলসারের সাথে ভ্যাজানাল আলসার থাকে, ভ্যাজানাল ইরোশন, শরীরে ডিফিউজ ব্লিস্টার অ্যাপিয়ার করে এবং ব্লিস্টারগুলো পরবর্তীতে পিগমেন্টেশন হয়ে শুকানোর পরে এটা পিগমেন্টেশন হয়ে ব্ল্যাকিশ স্পট হিসেবে পারসিস্ট করতে পারে লং টাইম। স্পেশালি ফিক্সড ড্রাগ ইরাপশনে এটা বেশি হয়। এটা স্পেসিফিক ড্রাগ শরীরের সাথে যখন ম্যাচ না হয়, তখন ওই ড্রাগটার শরীরে যাওয়া মাত্রই তার শরীরে ভিগোরাস ব্লিস্টার অ্যাপিয়ার করে, তার শরীরে সিস্টেমিক সিমটম আসে, তার মিউকোকিউটিনিয়াস জাংশন ওর ওরাল ক্যাভিটির ভিতরে ব্লিস্টার আসে, আলসার হয়ে যায় এবং সেখানে যখন আলসারগুলো হিল হয় একটা পার্মানেন্ট একটা হাইপার পিগমেন্টেড ব্ল্যাকিশ স্পট হিসেবে পারসিস্ট করে যায়। এইভাবেই আমরা ফিক্সড ড্রাগ ইরাপশন ডিটেকশন করি যে স্পেসিফিক ড্রাগ যখনই বছরের কোনো একটা সময় তার শরীরে আসে, এরকম ফোস্কা পড়ে যায় এবং ফোস্কাগুলো যখন ভালো হয়ে যায় তো ব্ল্যাক পিগমেন্টেশন হয়ে যায়। সে মনের অজান্তেই এই ওষুধ বারে বারে নিচ্ছে বা 2 বছর 3 বছর 5 বছর পরে যখনই আবার এই ওষুধটা আবার ব্যবহার করে, তো ওই রকম রিয়াকশন ঠিক একই জায়গায় একইভাবে এটা আবার রিপিটেড হইতে থাকে। এই জন্য এটাকে বলা হয় ফিক্সড ড্রাগ রিয়াকশন। দ্যাট ইজ ড্রাগটাও ফিক্সড, কোন ড্রাগের প্রতি সে হাইপার সেন্সিটিভ হবে, এবং সাইটটাও ফিক্সড, শরীরের কোন জায়গাতে রিয়াকশন হবে। যদি ফেসের একটা স্পেসিফিক জায়গায় হয়, প্রতি বছর ফেসের ওই জায়গাতেই পিগমেন্টেশন হবে, ফোস্কা পড়বে এবং পার্টিকুলার ওই ড্রাগের প্রতি এই রিয়াকশনটা হয়। কিছু স্পেসিফিক কালপিট ড্রাগ আছে যেগুলোতে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করি যেগুলো ফিক্সড ড্রাগ রিয়াকশন করে। যেমন 1 নম্বর হলো কোট্রাইমোক্সাজোল। প্রিভিয়াসলি খুব বেশি এটা অ্যান্টিবায়োটিক ইউজ করা হতো, স্পেশালি বাচ্চাদেরকে। কোট্রাইমোক্সাজোল খুব ভালো একটা ওষুধ ছিল, কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হওয়ার কারণে ইউজুয়ালি ইউজ করা হয় না এখন। কোট্রাইমোক্সাজোল খুব ফিক্সড ড্রাগ রিয়াকশনের উপরের দিকে ড্রাগ, খুব বেশি পাওয়া যায় যে ড্রাগ রিয়াকশন করে। 2 নম্বর হলো এনি অ্যান্টিবায়োটিক, স্পেশালি সেফালোস্পোরিন আর পেনিসিলিন, ইভেন সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড রিলেটিভ অ্যান্টিবায়োটিক ক্যান প্রডিউস ফিক্সড ড্রাগ ইরাপশন। মেট্রোনিডাজল খুব কমনলি ইউজ করা হয় এবং খুব কমনলি এটা ফিক্সড ড্রাগ ইরাপশন করতে পারে। অ্যান্টিহিস্টামিন ইভেন ক্যান প্রডিউস ফিক্সড ড্রাগ ইরাপশন, especially cetirizine. Anti-ulcerant drug can produce fixed drug eruption or drug reaction.
that means ranitidine or cimetidine or omeprazole or that type of drug can produce fixed drug eruption or any type of drug reaction. Anticonvulsant drug frequently produce drug eruption, that is carbamazepine, sodium valproate, খুব বেশি করে এগুলা ড্রাগ রিয়াকশন করে। ফিনাইটোইন, এই ড্রাগগুলো কিন্তু ড্রাগ রিয়াকশন খুব বেশি করে। এবং ইভেন এনএসএডি খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ এবং ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় ব্যথানাশক ওষুধ। এনএসএডি ক্যান প্রডিউস ফিক্সড ড্রাগ ইরাপশন অর এনি টাইপ অফ ড্রাগ রিয়াকশন, স্পেশালি ন্যাপ্রক্সেন, মেফেনামিক অ্যাসিড, কিটোরোলাক, this type of drug, ibuprofen, frequently produce drug eruption or fixed drug eruption. What type of drug, যে সমস্ত ড্রাগ ফিক্সড ড্রাগ ইরাপশন করে আমরা এই ড্রাগগুলোকে 1 নম্বর সন্দেহজনক ওষুধগুলোকে আমরা বাদ দিব। Antifungal drug can produce fixed drug eruption or drug reaction, especially fluconazole, itraconazole or terbinafine can produce this type. Even steroid can produce drug reaction. Sometimes, very rarely, steroid itself can produce drug reaction. And topical agent কখনো কখনো ড্রাগ রিয়াকশন করতে পারে, হাইপারসেন্সিটিভ রিয়াকশন আর ড্রাগ রিয়াকশন করতে পারে, টপিক্যাল এজেন্ট থেকেও হইতে পারে। যেহেতু টপিক্যাল এজেন্টগুলা, টপিক্যাল ক্রিমগুলা প্রিপারেশনের ভিতরে সামটাইমস অফ অ্যাডজুভেন্ট আর মিক্সচার hypersensitive to body, তো এই এজেন্টগুলোও করতে পারে। স্পেশালি আমরা মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা পাই নিওমাইসিন কন্টেইনিং টপিক্যাল প্রিপারেশন, যেগুলো আমাদের ক্রিম আর অয়েনমেন্ট ব্যবহার করার পরে সেখানে ড্রাগ রিয়াকশন হতে পারে। নিওমাইসিন কন্টেইনিং যে টপিক্যাল প্রিপারেশনগুলো কী আছে, 1 নম্বর যেমন ব্যাটনোভেট এন, খুব কমনলি ইউজ করা হয় ব্যাটনোভেট এন, ব্যাটসন এন, দিস টাইপ অফ ড্রাগ, যেটা বিটামিথাসন অ্যান্ড নিওমাইসিনের কম্বিনেশন। এই নিওমাইসিন ইউজুয়ালি প্রডিউস টপিক্যাল এজেন্ট হওয়ার পরেও এখানে ড্রাগ রিয়াকশন করতে পারে। টপিক্যালি সেখানে হাইপারসেন্সিটিভ রিয়াকশন করতে পারে, ফিক্সড ড্রাগ রিয়াকশন করতে পারে। ক্যান রিমেম্বার দিস? তো যেখানেই কোনো কালপিট ড্রাগ হবে আমরা সেই ড্রাগটাকে, সন্দেহজনক ওষুধটাকে আমরা বন্ধ রাখবো এবং প্রয়োজনীয় অ্যান্টিহিস্টামিন দিব এবং কখনো কখনো শর্ট কোর্স স্টেরয়েড দেওয়ার প্রয়োজন হতে পারে, অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়ার প্রয়োজন হতে পারে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। যেটা বলতেছিলাম যে ইরেথিমা মাল্টিফর্মিতে আমরা যে টার্গেট লেশন পাই, মনে রাখতে হবে ইরেথিমা মাল্টিফর্মি সাধারণত বডির লেস দেন 10% বডি সারফেস এরিয়াতে হয় এবং স্টিফেন জনসন সিনড্রোম সাধারণত 10 to 30% বডি সারফেস এরিয়াতে হয় এবং 10 বা টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস এটা অ্যাবাভ 30% বডি সারফেস এরিয়াতে হয়। এবং ইরেথিমা মাল্টিফর্মি সাধারণত ভাইরাস অ্যাসোসিয়েটেড, কিন্তু 10 অথবা স্টিফেন জনসন সিনড্রোম এটা ভাইরাস অ্যাসোসিয়েটেড না, বরং এটা ড্রাগ অ্যাসোসিয়েটেড রিয়াকশন হয়। এবং ইরেথিমা মাল্টিফর্মি ইউজুয়ালি মিউকাস মেমব্রেনে যখন ইনভলভমেন্ট করে শুধুমাত্র ওরাল মিউকোসাতে ইনভলভমেন্ট হয়, ওরাল আলসার নিয়ে আসতে পারে, ওরাল ইরোশন নিয়ে আসতে পারে। কিন্তু যখন স্টিফেন জনসন অথবা 10 হয়
ওরাল লেশন তো থাকবেই, তার সাথে অবশ্যই অন্য কোনো সাইটে জেনিটালিয়া আর অ্যানাল ক্যানেল এই সমস্ত এরিয়াতে ইরোশন বা আলসার থাকবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস যে আমরা ইরেথিমা মাল্টিফর্মিতে আমরা যদি মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট পাই, তাহলে সাধারণত শুধুমাত্র ওরাল ক্যাভিটির ভিতরে ইরোশন বা আলসার হয়। কিন্তু যখন আমরা স্টিফেন জনসন সিনড্রোম অথবা 10 এখানে যখন আমরা মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট পাবো, এটা মোর দেন 2 সাইটে ইনভলভমেন্ট করবে, মোর দেন 2 সাইট, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি, তার সাথে হয় পেরি ইউরেথাল or simultaneous vaginal, that is ফিমেলের ভ্যাজাইনাল, অথবা পার রেক্টাল, মানে অ্যানাল ক্যানেল, অ্যারাউন্ড দ্য অ্যানাল ক্যানেল দেয়ার ইরোশন থাকবে, অথবা কনজাংটিভাতে অথবা নেজাল ক্যাভিটির ভিতরে, দুইটা আলাদা সাইটে ইনভলভমেন্ট থাকে। তো আমরা যখন ওরাল আলসার ম্যানেজ করি, তো আমরা এটা খেয়াল করি যে ওরাল আলসারের পজিটিভ এজেন্ট কী কারণে হচ্ছে। যখন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এবং রিকারেন্ট ওরাল আলসার হয়, সেক্ষেত্রে আমরা এটাকে সিমটোমেটিকলি ম্যানেজ করার চেষ্টা করি। যেমন তাকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, সাইট্রাস ফুড অ্যাভয়েড করবে, এবং পাইনঅ্যাপেল বা এই জাতীয় খাবার যেগুলোকে ওরাল মিউকোজাল ইরোশন হইতে পারে, এগুলো অ্যাভয়েড করবে। এবং সে ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়, আয়রন, জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এগুলো সাপ্লিমেন্ট দিবে, সাপ্লিমেন্ট নিবে সে বেশ কিছুদিন। এবং কোনো ডেন্টাল প্রসিডিউর, যেমন ডেন্টাল প্রসিডিউরকে খুব অ্যাভয়েড করবে, যেহেতু সে ডেন্টাল ইনজুরি থেকে হইতে পারে। কোনো ট্রমার কারণে যদি সাসপেক্ট করা হয় যে ওরাল আলসার হয়েছে, স্পেশালি কোনো স্পাইসি আর শার্প কাটিং টুথ থাকে, বিশেষ করে বৃদ্ধ মানুষের, তাদের টুথের ইনজুরির কারণে তার টিথ থেকে যে ইনজুরিটা হয়, ইনজুরির কারণে মিউকাস মেমব্রেনে আলসার হয়ে যেতে পারে। সেটাকে আমাদের ডেন্টিস্টকে দিয়ে কারেকশন করাতে হবে। এবং সিমটোমেটিক আমরা যেটা পেইন কিলার হিসেবে আমরা দিতে পারি, প্যারাসিটামল ইজ বেস্টটা, প্যারাসিটামল খাইতে পারে ব্যথার জন্য। এবং ওই আলসারকে হিল করার জন্য আমরা সাধারণত কখনো অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি। যদি এটা হারপিটিক আলসার হয়, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যাসাইক্লোভির দেওয়ার চেষ্টা করি, অ্যাসাইক্লোভির আর ভ্যালাসাইক্লোভির আর ফ্যামসাইক্লোভির। এটা 7 দিন বা 10 দিন এটা কোর্স দেওয়া হয়। এবং ড্রাগ রিয়াকশন হলে তো আমরা ওইভাবে অ্যাকর্ডিংলি ড্রাগ রিয়াকশন যেভাবে ম্যানেজ করা হয় এভাবে করি। এবং রিকারেন্ট অ্যাপথাস আলসার হলে আমরা এটাকে সাপোর্টিং দেয়া ম্যানেজ করি। যেমন সে গার্গেল করবে, রিপিটেড গার্গেল করবে, স্ট্রেসফুল লাইফ অ্যাভয়েড করবে, এবং কখনো কখনো অ্যান্টি ডিপ্রেসেন্ট বা অ্যানজিওলাইটিক দেওয়ার প্রয়োজন হতে পারে। খুব রেয়ারলি ওরাল আলসার কখনো কখনো স্কোমাস সেল কার্সিনোমা থেকেও হতে পারে, স্পেশালি বয়স্ক মানুষ, তার দীর্ঘদিন পান খাওয়া, জর্দা খাওয়া, এই ধরনের হিস্ট্রি আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এটা ওই সাসপেক্টেড আলসার যদি লং স্ট্যান্ডিং হয় এবং কখনোই রিমিশনে যাচ্ছে না, কখনোই পুরোপুরি ভালো হচ্ছে না, বয়স্ক মানুষ, এবং স্পেশালি তার পেনলেস ওরাল আলসার যদি হয় এবং তার কোনো লিম্ফ নোডে ইনলার্জমেন্ট আছে, স্পেশালি সার্ভাইক্যাল জোন অফ লিম্ফ নোড, সেক্ষেত্রে অবশ্যই একটা বায়োপসি করতে হবে। বায়োপসি করে এটা কনফার্ম হইতে হবে যে এটা কোনো ম্যালিগনেন্সি, স্পেশালি স্কোমাস সেল কার্সিনোমা কিনা, এবং অ্যাকর্ডিংলি এভাবে ম্যানেজ করতে হবে। এবং কখনো কখনো এটা ওরাল আলসার বুলাস ডিজিজের সাথে হইতে পারে, স্পেশালি সারা শরীরে কিছু বুলা আসলো, তার সাথে মুখে ওরাল আলসার। সেক্ষেত্রে এটাকে আমরা ইমিউনোবুলাস ডিজিজকে কনফার্ম করার জন্য বায়োপসি, তার সাথে DIF, ডাইরেক্ট ইমিউনোফ্লোরোসেন্ট টেস্ট করার প্রয়োজন হইতে পারে।
হ্যাঁ, সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিংলি বুলাস ডিজিজ প্যাম্পিগাস ভালগারিস হইতে পারে, বুলাস প্যাম্পিগয়েড হইতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ওই অ্যাকর্ডিংলি বুলাস ডিজিজ যেভাবে ম্যানেজ করে এইভাবে ম্যানেজ করতে হবে। দ্যাটস অল। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।